বেশ কিছুদিন ধরেই পুলিশ হত্যার বিরুদ্ধে আসলে তদন্ত হচ্ছে না, আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই বিষয়ে ইনভেস্টিগেশন হচ্ছে না এবং কি সরকার প্রজ্ঞাপন জারি করেছেন যে ৮ই অগাস্ট পর্যন্ত যে জুলাই মাস থেকে যে বিপ্লব হলো এতে যে অনেক পুলিশ অফিসার মারা গেছেন এই বিষয়ে কোনো রকম মামলা দায়ের করা যাবে না, অর্থাৎ বেসিক্যালি এই আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না এবং আরো অনেকভাবে পুলিশ হত্যার বিচার হবে না। এই কারণে আপনারা জানেন আইসিসিতে আমি একটি নালিশ দাখিল করেছি, দেখা যাক সেখানে কি ফল পাওয়া যায় এবং আশা করছি প্রসিকিউটর এই বিষয়ে উনি নজর রাখবেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার দেখা যাক সেখানে কি ফল পাওয়া যায় এবং আশা করছি প্রসিকিউটর এই বিষয়ে উনি নজর রাখবেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার সাথে আজকে গেস্ট আছেন একজন, ওনার একটু সাউন্ড ওখানে প্রবলেম হচ্ছে, একটা ইকো হচ্ছে। ওনার নাম হচ্ছে মামুনজেরা আলী। মামুনজেরা আলী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার আজকের প্রোগ্রামে আপনি বিশেষ অতিথি হয়েছেন। আপনার পরিবারের কোনো সদস্য পুলিশ কি জীবন হারিয়েছেন জুলাই আগস্ট? জি, 4 আগস্ট আমার বড় ভাই পুলিশ ইন্সপেক্টর ছিল এনায়েতপুর থানায়, সিরাজগঞ্জ এনায়েতপুর থানায়। আপনার ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর। আপনার ভাইয়ের মৃত্যু সম্পর্কে আপনি কি জানেন, দর্শকদেরকে একটু বলুন। ভাইয়া সাথে 4 আগস্টের আগের দিন 3 আগস্ট রাত 10টার দিকে আমার কথা হয়েছিল। তো তখন কথা স্বাভাবিক কথাবার্তা হয়েছে, আমার সাথে নর্মালি যেটা কথাবার্তা হয় এরকমই কথা হয়েছিল। তারপরে সকালে থেকে আমরা ওইভাবে ভাইয়াকে ফোন দিয়েছি, বাট ভাইয়া রিসিভ করে নাই। তো সকালে আমরা যেটা নিউজে দেখি যে থানা ঘেরাও করছে 10টার পরে থেকে। এরপরে আমরা মানে মানুষের মাধ্যমে আর কি যোগাযোগ করার চেষ্টা করি, বাট ভাইয়ার সাথে কোনো উদ্দেশ্যে আরেকবার মনে করিয়ে দিন, আপনি সেটা কোন থানা এবং কোথায়? সিরাজগঞ্জ এনায়েতপুর থানা। ওকে, হ্যাঁ বলুন না। এরপরে এরকম আমরা নিউজে দেখতে পাই যে থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে, কিন্তু আমরা আসলে ফোনে কোনোভাবেই ভাইয়ার সাথে কানেক্ট করতে পারি না। তো পরে যেটা আমরা জানতে পারি সন্ধ্যার দিকে যে আমার ভাই পুলিশ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক সহ 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এবং পানিতে চুবিয়ে। তো এই খবর পাওয়ার পরে আমি ঢাকায় ছিলাম, আমার অন্যান্য ভাই বোনেরা তারা সিরাজগঞ্জ এনায়েতপুর থানার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পরে ওনারা সকালে পৌঁছায় ওখানে সকালে, আর আমি এখান থেকে ঢাকা থেকে রওনা দিয়ে আমি সরাসরি বাড়িতে চলে যাই। আর আমার অন্যান্য ভাই বোন সবাই ওখানে যায়। সেখানে সিরাজগঞ্জে যাওয়ার পরে ওনারা মনসুর আলী মেডিকেল হসপিটালে মানে ভাইয়াকে পায়। ভাই কিভাবে পান? তার মৃতদেহ পাওয়া যায় আর কি। আচ্ছা, ওনাকে কিছু পানিতে ফেলে দিয়েছিল বললেন, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? সেটা আমরা নিউজের মাধ্যমে দেখেছি, আর হচ্ছে সেটা ভাইয়ার মানে ডেড বডিটা মানে পানিতে পরে ভেসে উঠেছিল, অনেক সময় খুঁজে পাওয়া যায় নাই। সেটা ডেড বডিটা আর কি পানিতে ভেসে উঠেছিল। আর আমরা তো সরাসরি ভাইয়াকে দেখেছি যে তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আচ্ছা, আপনি আপনি কি বলতে পারেন আপনার ভাইয়া ছাড়া আরো কি পুলিশ অফিসার মারা গিয়েছিলেন সেদিন? আমার ভাইয়া সহ 15 জন পুলিশ সদস্য ওখানে মারা গেছেন। এবং আপনার ঢুকে আমরা যতটুকু খবর পেয়েছি যে থানার মধ্যে ঢুকে, ঠিক আছে, মানে এরকম হয় না যে বাইরে মেরেছে, বাইরে মিছিল কিংবা বাইরে এরকম কিছু না, মানে থানার মধ্যে ঢুকে এদেরকে মানে হত্যা করা হয়েছে আর কি, মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে থানার মধ্যে ঢুকে। এটা থানার বাইরে না? না, থানার বাইরে না, থানার ভিতরে। থানার ভিতরে পাশে একটা জায়গা ছিল পুকুর ধারের সাথে, তো ওরা মানে
হয়তোবা কোনো কিছু দিয়ে একটু ফুটা করে মানে একা একা ওরা পাশের বাসাতে পালিয়ে গেছিল। এটা আমরা থানাতে যাওয়ার পরে আমরা দেখছি। তো সেখানে যাওয়ার পরে মানে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে সবগুলো অফিসার আর কি লুকায় ছিল। তো ওইখান থেকে তাদেরকে একজন একজন করে টেনে মানে ওদের ইচ্ছা মতো ওদের মানে ইচ্ছা পূরণ করে আর কি একজন একজন হত্যা করেছে, একজন একজন ফালাইছে, একজন একজন হত্যা করেছে, একজন একজন ফালাইছে। একই সাথে 9 জন অফিসার ছিল, মানে একই ওয়াশরুমের মধ্যে 9 জন অফিসার ছিল, ভাইয়া সহ 9 জন ছিল, মানে 9 জনকে একই সাথে মেরে ফেলছে। আর থানার ভিতরে সাইডে কয়েকজনকে মারছে, তাদের তো ড্রেস তারপরে জুতা তাদের সবকিছুই মানে এলোমেলো করে দিছে। আমার ভাইয়ার যে কোয়ার্টার সেগুলো সব কোনো কিছুই পাই না আমরা, সমস্ত কিছু কাগজপত্র প্রমাণ মানে কিছুই পাই না। আমার ভাই একজন মানে সৎ পুলিশ অফিসার ছিল, উনি দেশের জন্য জনগণের জন্য জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সে থানা থেকে মানে যায় নাই, যে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে সে যায় নাই। আপনার ভাই যে এলাকার থানা, সেখানে কি আশেপাশে আপনার জানার মতে কোনো ছাত্র বা জনতা পুলিশের গুলিতে মারা গেছেন? না, পুলিশের গুলিতে মারা যায় নাই কেউ। আপনি বলতে চাইছেন আপনার ভাইয়া যেই থানায়, ওই থানা এলাকায় কোন সমন্বয়ক বা কোন ছাত্র বা কোন সাধারণ জনগণ পুলিশের গুলিতে মারা যায়নি? না, কোনো পুলিশের গুলিতে মারা যায় নাই। এদেরকে ওনারাই ঢুকে মানে এদেরকে থানার ভিতরে ঢুকে থানা আগুন জ্বালাই দিছে, প্লাস ওদেরকে মানে থানার ভিতরে ঢুকে হত্যা করেছে। এরা কিন্তু থানার গেটের বাইরে যায় নাই, থানার গেটের ভিতরে এদেরকে হত্যা করা হয়েছে। আচ্ছা, থানার গেটের আপনার ভাইয়ের জীবন সম্পর্কে এবং আপনাদের সাথে সম্পর্ক সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আমরা 8 ভাই বোন, ভাইয়াই সবার বড়। উনি আমাদেরকে দেখাশোনা করতো। 4 বোন, 3 বোনের ওরা কিছু করে না, গৃহিণী, আর আমি জব করি, আমি ছোট। আর বাকি ভাইগুলো কিছু করে না ওরকম। ছোট ভাইটা বেকার, মাস্টার্স কমপ্লিট করে বাসায় থাকে। আমার মা 4 বছর ধরে বিছানায় পড়ে আছে, সে একা ওয়াশরুমে যেতে পারে না, তাকে 2 জন লোক লাগে ওয়াশরুমে নিয়ে যেতে। এমতো অবস্থায় বড় সন্তানের 2 বছর ধরে বিছানায় পড়ে আছে, সে একা ওয়াশরুমে যেতে পারে না, তাকে 2 জন লোক লাগে ওয়াশরুমে নিয়ে যেতে। এমতো অবস্থায় বড় সন্তানের মৃত্যুতে আসলে মানে এটা বলার ভাষা নেই যে একটা মায়ের বড় সন্তান দেশের জন্য কাজ করার জন্য এভাবে তার জীবনটা দিয়ে দিতে হবে, আমরা কখনোই আশা করি নাই। আপনার ভাইয়া কি সৎ অফিসার ছিলেন বলে আপনি নিশ্চিত? অবশ্যই আমার ভাইয়া কোনো সৎ অফিসার ছিল। আমার ভাইয়া 24টা বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে। আমার ভাইয়া খুবই সৎ অফিসার ছিল, খুবই সাদাসিধা জীবনযাপন করতো। আপনাদের পরিবার কি আপনার ভাইয়ের উপর অনেকখানি নির্ভরশীল ছিলেন নাকি ছিলেন না? হ্যাঁ, আমার পরিবার আমার ভাইয়ের উপরে নির্ভরশীল। এখন আপনাদের আর্নিং সোর্স কি? এখন আমাদের কোনো আর্নিং সোর্স নাই। মা যে বাবাও নাই, আমার বাবাও 5 বছর আগে মারা গেছেন। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি একটা জব করেন? হ্যাঁ, আমি একটা সেটা কি ভালো বেতন পান? আপনি কি ভালো বেতন পান? না, নিজে চলার মতো আর কি পাই মোটামুটি। তাহলে আপনাদের সংসার চলার মতো এখন আর উপার্জনক্ষম কেউ নেই? আমাদের সংসার চলার মতো উপার্জনক্ষম আর কেউ নেই। আপনার আব্বা মারা গেছেন? জি, আমার বাবা মারা গেছে। এখন আমরা তো জানি যে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে 18 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত